আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা পাঠ্য বইয়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখি আমাদের পাঠ্য বইয়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে প্রথমে কি প্রশ্ন আছে দেখো। আচ্ছা, প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে সরকারি অর্থব্যবস্থা কি? কি বলতেছে? সরকারি অর্থব্যবস্থা বলতে কি বোঝায়? দেখো যে সরকারি অর্থব্যবস্থা কি, উত্তর হচ্ছে কি, সরকারি অর্থব্যবস্থা হলো অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। কি? সরকারি অর্থব্যবস্থা হলো, দেখো, অর্থনীতির গুরুত্বপূর্ণ কি একটা শাখা। সাধারণভাবে সরকারি অর্থব্যবস্থা বলতে রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে বোঝায়। কি বলতেছে? যে সাধারণভাবে সরকারি অর্থব্যবস্থা বলতে রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত, দেখো রাষ্ট্রের বিভিন্ন আয় থাকে, বিভিন্ন ব্যয় থাকে, তো এই আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতি থেকে বোঝায়। অর্থনীতির এই শাখায় রাষ্ট্রের সব ধরনের আয়, ব্যয়, ঋণ ও বিনিয়োগ সংক্রান্ত সমস্যা সেসবের সমাধানের বিষয় অন্তর্ভুক্ত থাকে। এটাকে বলতেছে সরকারি অর্থব্যবস্থা। ঠিক আছে, এই সরকারি অর্থব্যবস্থা দেখো যে একটি রাষ্ট্র কিভাবে আয় করবে, কিভাবে কোন খাতে কত টাকা ব্যয় করবে এবং কিভাবে ঋণ বিনিয়োগ করবে, ঋণ নিবে এবং সেখান থেকে কিভাবে বিনিয়োগ করবে, সকল সমস্যার সমাধান কি এখানে কি অন্তর্ভুক্ত থাকে। এরপরে 2 নম্বর কোশ্চেনটা কি? 2 নম্বর হচ্ছে কি, ক্রয়কৃত মিষ্টির উপর অতিরিক্ত প্রদানকৃত অর্থ কোন ধরনের করের আওতাভুক্ত? এখন দেখো, ক্রয়কৃত মিষ্টি, মনে করো যে তুমি একটা মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেছো, তো সেখানে গিয়ে দেখতেছো যে একটা কি দাম আসছে, মনে করো যে 250 টাকা, তো এইখানে আবার অতিরিক্ত 10 টাকা প্লাস ভ্যাট লেখা আছে। তো এটাকে বলতেছি আমরা যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মানে কি যে এটা কি আমাদের হচ্ছে বলতেছে মূল্য সংযোজন কর। ঠিক আছে, বলতেছে যে ক্রয়কৃত মিষ্টির উপর অতিরিক্ত প্রদানকৃত অর্থ হলো কি মূল্য সংযোজন করের আওতাভুক্ত। কি? মূল্য সংযোজন কর। এখন এই মূল্য সংযোজন করকে ইংরেজিতে বলা হয় ভ্যাট। ঠিক আছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মানে কি মূল্য সংযোজন কর। এরপর বলতেছে যে মূল্য সংযোজন কর বাংলাদেশ কর ব্যবস্থায় ভ্যাট নামে পরিচিত। কি নামে পরিচিত? ভ্যাট নামে পরিচিত। বর্তমানে আমাদের দেশে আমদানিকৃত দ্রব্য এবং স্থানীয়ভাবে কি কি বলতেছে দেখো, আমদানিকৃত দ্রব্য, যে দ্রব্যটা আমরা কি করে থাকি, বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকি, এবং স্থায়ীভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত কতগুলো সেবা খাতের উপর ভ্যাট আরোপ করা হয়েছে। যেমন মনে করো তুমি একটা শপিং মলে কি একটা শার্ট কিনতে গেছো, শার্টের দাম মনে করো যে 1500 টাকা দেওয়া আছে, তারপরে প্লাস লেখা থাকবে যে 10% ভ্যাট। 10% কি লেখা থাকে? ভ্যাট লেখা থাকে। এখন এই 1500 টাকার আবার 10% ভ্যাট দেওয়া লাগে। এটা হচ্ছে মূল্য সংযোজন কর নামে পরিচিত বাংলাদেশ সরকারের। এরপরে 3 নম্বর কোশ্চেনটা, যে চিনির উপর ধার্যকৃত করকে আবগারিমূলক শুল্ক বলা হয় কেন? আচ্ছা, চিনি একটা কি বস্তু বুঝতে হবে। ঠিক আছে, এখন বলতেছে যে আমরা জানি দেশের অভ্যন্তরে উৎপাদিত ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি বা আবগারি শুল্ক বলা হয়। কি? আমরা বলতেছি দেশের অভ্যন্তরে, দেখো আমাদের দেশের অভ্যন্তরে অনেক ধরনের দ্রব্য উৎপাদিত হয়। এই দ্রব্যগুলোর উপর দেখুন, আচ্ছা এই দ্রব্যগুলো তো সরকার উৎপাদন করে না, বিভিন্ন কি প্রতিষ্ঠান উৎপাদন করে থাকে। এখন এই যে বিভিন্ন প্রতিষ্ঠান উৎপাদন করে এবং এই দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি কর বা আবগারি শুল্ক বলা হয়। এখন দেখো একটা জিনিস উৎপাদন করলো, উৎপাদন করার পরে তা তোমাকে কি বাইরের দেশে পাঠাতে হবে, তখন কি এই যে তখন একটা কি কর ধার্য করে, শুল্ক। এখন বলতেছে চিনি আমাদের দেশে কি না চিনি আমাদের দেশের অভ্যন্তরে উৎপাদিত এবং ব্যবহৃত একটি দ্রব্য, আর তাই চিনির উপর ধার্যকৃত করকে আবগারিমূলক কি কর বলা হয়। আচ্ছা দেখো, এবার 4 নম্বর কোশ্চেনটা কি বলতেছে। 4 নম্বরটা হচ্ছে যে নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করে কোন ব্যাংক ব্যাখ্যা করো। কি? নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করে কোন ব্যাংক ব্যাখ্যা করো। আচ্ছা, নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করে মূলত কি কেন্দ্রীয় ব্যাংক। কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। বলতেছে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা পাওনা ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করে। কি বলতেছে দেখো, কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা পাওনা, এখন মনে করো একটা ব্যাংকের কাছে টাকা নেয়, তখন আর একটা ব্যাংকের কাছ থেকে ঋণ নিল, ঋণ নেওয়ার পরে ওই ব্যাংকে থেকে কি ওই টাকাটা তাকে তো পরিশোধ করতে হবে, তো এই পরিশোধটা করে থাকে কে কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তার জন্য এই নিকাশ ঘর হিসেবে পরিচিত হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। দৈনিক ব্যবসায় বাণিজ্য সংক্রান্ত চেক আদান প্রদানের ফলে বাণিজ্যিক ব্যাংকসমূহ মধ্যে দেনা পাওনার সৃষ্টি হয়। কি বলতেছে দেখো, দৈনন্দিন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত চেক আদান প্রদানের ফলে বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে দেনা পাওনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে চেকের মাধ্যমে আন্তঃব্যাংক দেনা পাওনা মিটে থাকে। তো এর জন্য নিকাশ ঘর হিসেবে কি কেন্দ্রীয় ব্যাংক যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। এরপরে 5 নম্বর কোশ্চেনটা
যে বাণিজ্যিক ব্যাংকে তার মূলধনের একটা কেন্দ্রীয় একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ রাখতে হয় কেন? কি বলতেছে যে বাণিজ্যিক ব্যাংকে তার মূলধনের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ রাখতে হয় কেন, ব্যাখ্যা করো। বলতেছে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংক। কি? কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংক এবং সকল ব্যাংকের ব্যাংক বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে, অর্থাৎ এটি বাণিজ্যিক ব্যাংকসমূহের কি ব্যাংক হিসেবে কাজ করে। তাই বাণিজ্যিক ব্যাংকে তার মূলধনের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংক এ জমার পরিমাণ হ্রাস বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বহুল অংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। কি বলতেছে দেখো, যে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ রাখতে কেন্দ্রীয় ব্যাংক এর জমার পরিমাণ হ্রাস বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বহুল অংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এখন মনে করো বাণিজ্যিক ব্যাংকের কাছে অনেক টাকা আছে, তখন মানুষকে বিপুল পরিমাণ টাকা ঋণ দিল। এখন যখন বেশি পরিমাণে ঋণ দিবে তখন দেখবো যে দেশে মুদ্রাস্ফীতি দেখা যাবে। কি? যে একটা জিনিস মনে করো একটা প্রোডাক্ট তুমি কি বিপুল পরিমাণ টাকার বিনিময়ে কিনতেছো, তখন কি প্রোডাক্টের দাম বেড়ে যাবে কিন্তু টাকার মান কমে যাবে। তো এটাকে বলতেছে মুদ্রাস্ফীতি। তখন দেখা যাচ্ছে কি যে বিপুল পরিমাণ যদি তাদের কাছে টাকা থাকে তারা কি সকলকে ঋণ দিবে, তখন ঋণ দেওয়ার ফলে টাকার পরিমাণ বেড়ে যাবে, তখন মুদ্রাস্ফীতি দেখা যাবে। তো তার জন্য কি করে থাকে এই কেন্দ্রীয় ব্যাংক, কি করে থাকে এই বাণিজ্যিক ব্যাংকের একটা নির্দিষ্ট অংশ তাদের কাছে জমা রাখে। এই জমা রাখার পরে হ্রাস বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বহুল অংশে কি করে থাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তো দেখো এর মাধ্যমে আমরা কি এই যে পাঠ্য বইয়ের সংক্ষিপ্ত প্রশ্ন তো শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।